প্রফেসর কোকো, গডজিলা কি সত্যিই আছে? না মোমো, গডজিলা শুধু গল্প আর কল্পনাতেই থাকতে পারে, কিন্তু বাস্তবে থাকা সম্ভব না। কিন্তু কেন সম্ভব না? এর পিছনে অনেকগুলো কারণ আছে, চলো তোমাকে বুঝিয়ে বলি। 1950-এর দশকে শিল্পী আর চলচ্চিত্র নির্মাতারা ভাবতে শুরু করলেন, যদি গভীর সমুদ্রের তলদেশ থেকে হঠাৎ এক বিশাল প্রাণী উঠে আসে, এই ভাবনা থেকেই তারা ডাইনোসর, ড্রাগন আর সমুদ্রের দানব সবকিছুকে একসাথে মিশিয়ে কল্পনা করলেন। আর ঠিক তখনই জন্ম নিল গডজিলা। তারপর থেকে গডজিলা হয়ে উঠেছে সিনেমা জগতের এক সত্যিকারের কিংবদন্তি। গডজিলা অবিশ্বাস্য রকম বিশাল, তার লেজ সবচেয়ে বড় ডাইনোসরের থেকেও লম্বা, পিঠের কাঁটাগুলো পাথুরে পাহাড়ের মতো উঁচু, আর তার পা দুটো বিশাল গাছের গুঁড়ির মতো মোটা। তার গর্জন এতটাই প্রচণ্ড যে মনে হয় একসাথে হাজারটা ট্রাকের হর্ন বাজছে। গডজিলা এক পা ফেললেই তার ভারে মাটি কেঁপে ওঠে আর ফেটে যায়। তার বিশাল ওজনের ফলে তার পা এবং হাড়ের উপর ভীষণ চাপ পড়ে। তার ওজন এত ভারী, 100টা বাস একসাথে রাখলেও তার চেয়ে কম ভারী হবে। দ্রুত দৌড়ানো বা হঠাৎ ঘুরে দাঁড়ানো তার পক্ষে প্রায় অসম্ভব। এমনকি একটি হাত তুলতেও তাকে ধীরে এবং কষ্ট করে নড়তে হয়। গডজিলা যখন পানিতে নামে, সব কিছু আরও বেশি ভয়ঙ্কর হয়ে যায়। তার বিশাল দেহের নড়াচড়ার কারণে চারপাশের পানি উত্তাল হয়ে ওঠে। সে সমুদ্রের প্রাণীদের মতো সহজে ভেসে থাকতে পারে না। তার নিজের ওজনই তাকে টেনে নিচে নামিয়ে দেয়। সে কয়েকভাবে সাঁতার কাটার চেষ্টা করে, কিন্তু মোটেও সামনে এগোতে পারে না। আর যখনই সে সাঁতার কাটে, তার ঢেউয়ে পুরো সমুদ্র অস্থির হয়ে ওঠে। নৌকাগুলো দুলতে থাকে এবং তীর পর্যন্ত কেঁপে ওঠে। বেঁচে থাকার মতো খাবার জোগাড় করাও গডজিলার জন্য পাহাড়সম কঠিন কাজ। একটা তিমি খাওয়া তার কাছে যেন এক টুকরো পাউরুটি খাওয়ার মতো। তার বিশাল নখ দিয়ে গাছের পাতা বা ফল তুলতে গেলে সেগুলো তার চাপে সঙ্গে সঙ্গেই ভেঙে চূর্ণ হয়ে যায়। সূর্যের তাপও তার জন্য এক বড় সমস্যা। ছায়ায় গিয়ে বিশ্রাম নেওয়া তার পক্ষে সম্ভব না, কারণ গাছগুলো তার তুলনায় এতই ছোট যে সে কোনো গাছের নিচে ঠিকমতো ঢুকতেই পারে না। শ্বাস নেওয়াটাও গডজিলার জন্য কষ্টকর। গডজিলার ফুসফুস এত বড়, যেমন একটি বিশাল ইয়াসি, যাতে সে পর্যাপ্ত অক্সিজেন নিতে পারে। মানুষের হৃৎপিণ্ড যেখানে একটি মুঠোর সমান, সেখানে তার হৃৎপিণ্ড দুতলা বাড়ির সমান, যাতে এত বিশাল শরীরে রক্ত পৌঁছাতে পারে। তবুও সামান্য নড়াচড়া করলেই সে অতিরিক্ত গরম হয়ে যায় এবং ক্লান্ত হয়ে পড়ে। এমনকি তার গর্জনও তার নিজের জন্য বিপজ্জনক। তার আওয়াজে মাটি কেঁপে ওঠে, গাছ উপড়ে পড়ে, আর সেই শব্দ প্রতিধ্বনিত হয়ে তার নিজের কানেই ব্যথা দেয়। খাবারের অভাব, ধীর গতি আর পৃথিবীর পক্ষে তার ওজন বহন করা প্রায় অসম্ভব হওয়ায় গডজিলা প্রকৃতির জন্য অতিরিক্ত বড়। বন, নদী, পাহাড় সব কিছুই তার নিচে ভেঙে পড়ত। তো বন্ধুরা, তোমরা আজকে জানলে গডজিলা সম্পর্কে। আবার দেখা হবে নতুন কোনো কৌতূহল নিয়ে। প্রফেসর কোকো, স্কুলে সবাই বলছিল এই লাবুবু ডলটা অভিশপ্ত। এটা কি সত্যি খারাপ? ওগুলো সবই গুজব মোমো। কেউ শুধু মজা করে এই গল্পগুলো বানিয়েছে। সত্যি লাবুবু ডল খারাপ না? না মোমো, খারাপ না, তবে লাবুবুর চরিত্রটা বেশ মজার আর রহস্যময়। কেমন রহস্যময় প্রফেসর কোকো? চলো আমি তোমাকে লাবুবুর পুরো গল্প বলি। দেখো কেমন দুষ্টু আর রহস্যময় হতে পারে। কখনো কি দেখেছো যার বড় বড় কান, তীক্ষ্ণ দাঁত আর এত চওড়া হাসি, যেটা দেখে বোঝাই যায় না ওর মাথায় এবার দুষ্টুমি চলছে নাকি কোনো জাদুকরি কাণ্ড? হ্যাঁ, ঠিকই ধরেছ, এটাই লাবুবু। কারো কাছে সে খুবই কিউট, আবার কেউ বলে একটু ভৌতিক। তাহলে আসল সত্যটা কি? চলো জেনে নেওয়া যাক। 2015 সালে হংকংয়ের শিল্পী কাসিং লুং তার গল্পের বই দ্য মনস্টার সিরিজের জন্য লাবুবুকে তৈরি করেন। উত্তর ইউরোপের রূপকথা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি লাবুবুকে বানান দুষ্টুমি প্রিয়, মিষ্টি আর খেলাধুলা ভরা একটি চরিত্র হিসেবে। শুরুতে লাবুবু ছিল শুধু আঁকা ছবি আর ছোট ছোট শিল্পমূর্তি। তারপর 2019 সালে চীনা খেলনা কোম্পানি পপমার্ট কাসিং লুং এর সঙ্গে মিলে তৈরি করে বাস্তব লাবুবু কালেক্টিবলস।
কিন্তু এগুলো ছিল বিশেষ ব্লাইন্ড বক্স, মানে তুমি লাবুবু কিনবে কিন্তু বাক্স খুলে না দেখা পর্যন্ত বুঝতেই পারবে না ভেতরে কোন লাবুবু আছে। এই চমকের উত্তেজনায় মানুষকে পাগল করে দেয়। মহামারীর পর মানুষ খুঁজছিল বিনোদন, ঠিক তখনই লাবুবুর দুষ্টু হাসি আর মিষ্টি চেহারা সবার মন জিতে নেয়। মানুষ আনবক্সিং ভিডিও বানাতে লাগলো, ছবি পোস্ট করলো, আর মুহূর্তেই লাবুবু ভাইরাল হয়ে গেল। তারপর শুরু হলো সংগ্রহের দৌড়। ছোট বড় সেলিব্রিটি সংগ্রাহক সবার লক্ষ্য বিরল লাবুবু পাওয়া। অনেক লাবুবু শত শত ডলারে বিক্রি হলো। অনেকে আবার লাবুবুকে সাজাতো ছোট পোশাকে, বানাতো মজার ভিডিও, আর গড়ে ওঠে এক বিশাল লাবুবু ফ্যান কমিউনিটি। 2023 সালের দিকে সামাজিক মাধ্যমে ছড়াতে থাকে অদ্ভুত সব কথা। অনেকে বলল লাবুবু নাকি প্রাচীন দানবের মতো দেখতে। কেউ দাবি করলো লাবুবু কিনলে নাকি খারাপ ভাগ্য, দুঃস্বপ্ন অথবা অদ্ভুত ঘটনা ঘটে। 2025 সালে ডেমন ডল আর কার্স লাবুবু এমন হ্যাশট্যাগও ছড়িয়ে পড়ে। তাই প্রশ্ন উঠল, লাবুবু কি সত্যি বিপজ্জনক? লাবুবুর মূল শিল্পী কাসিংলুং নিজেই ব্যাখ্যা করলেন, লাবুবু কখনোই খারাপ নয়। সে দুষ্টুমি করে, কখনো ভুলও করে, কিন্তু সে খুবই দয়ালু আর আনন্দময় চরিত্র। বিশেষজ্ঞরাও বলেন বড় চোখ, দাঁত বা অদ্ভুত মুখ মানেই পুতুল অভিশপ্ত এমন কোনো প্রমাণ নেই। সবই ইন্টারনেটের গল্প, ভয় আর কল্পনার মিশ্রণ। লাবুবুর উদ্দেশ্য একটাই, মানুষকে আনন্দ দেওয়া, মজা করা, সৃজনশীল হওয়া আর নিজের ভাবকে স্বাধীনভাবে প্রকাশ করা। আজও মানুষ লাবুবুর ছবি শেয়ার করে, ফ্যান আর্ট বানায়, এমনকি ফ্যাশনের অংশ হিসেবেও লাবুবুকে ব্যবহার করে। হংকং থেকে ইউরোপ, লাবুবু এখন সারা পৃথিবীতে সৃজনশীলতার এক ছোট্ট প্রতীক। সবচেয়ে বড় লাবুবু ছিল 4.3 ফুট লম্বা, আর সেটি বিক্রি হয়েছিল $1,50,324। এমন বিরল লাবুবু সংগ্রহ করতে আজও অনেকেই দৌড়ঝাঁপ করেন। তাহলে লাবুবু কি অভিশপ্ত? একটুও নয়, এসব শুধু গল্প আর গুজব। লাবুবুর আসল জাদু লুকিয়ে আছে কল্পনায়, সৃজনশীলতায় আর আনন্দে। লাবুবু শেখায় অদ্ভুত হওয়া দোষের কিছু নয়, ভুল করলে সেটা মজার অভিজ্ঞতা, আর কৌতূহল সবসময় আমাদের নতুন কিছু শেখায়। তো মোমো, তুমি কি বুঝলে? আমি বুঝলাম, কারো কথা বিশ্বাস করার আগে সত্যটাকে জানতে হবে। ঠিক বন্ধুরা, সবসময় মনে রেখো, গুজবের পেছনে ছুটো না। কৌতূহল আর সততা তোমার সবচেয়ে বড় বন্ধু। দেখা হবে আবার নতুন মজার গল্পে। স্টোনফিশ ওয়ার্নিং। স্টোনফিশ কি? স্টোনফিশ একটি চমৎকার তবে বিপজ্জনক মাছ। চলো দেখি আমরা একটাও খুঁজে পাই কিনা। ওই যে একটা স্টোনফিশ, চলো এর বিপজ্জনক দিকগুলো সম্পর্কে জেনে নিই। ধরো তুমি উষ্ণ অগভীর সমুদ্রের পানিতে হাঁটছো, চারিদিকে রোদ ঝলমল করছে, ছোট ছোট ঢেউ এসে তোমার পায়ে আলতোভাবে লাগছে। হঠাৎ আউচ, তুমি শক্ত কিছুর উপর পা দিলে, যেন একটা পাথর। কিন্তু আশ্চর্য, এই পাথরটি আসলে জীবিত। এর নাম স্টোনফিশ। স্টোনফিশ হলো সমুদ্রের সবচেয়ে ভালো লুকিয়ে থাকা মাছগুলোর একটি। স্টোনফিশ দেখতে একদম পাথরের মতো। এদের শরীরে বাদামি, ধূসর ও লালচে রঙের নকশা থাকে। অনেক সময় অভিজ্ঞ ডুবুরিরাও বুঝতে পারেন না যে ওটা একটা মাছ নাকি সমুদ্রের তলায় পড়ে থাকা পাথর। এই বিশেষ ছদ্মবেশ স্টোনফিশকে দুইভাবে সাহায্য করে। প্রথমত, এতে শত্রুরা সহজে তাদের দেখতে পায় না। দ্বিতীয়ত, এতে তারা খুব সহজে খাবার ধরতে পারে। স্টোনফিশ শিকারকে তাড়া করে না, তারা এক জায়গায় চুপচাপ বসে থাকে, একদম নড়াচড়া না করে। যখন কোনো ছোট মাছ কাছে চলে আসে, তখন হঠাৎ খপ করে মাছটিকে ধরে ফেলে। স্টোনফিশকে বিখ্যাত এবং বিপজ্জনক করে তুলেছে তাদের পিঠের ধারালো কাঁটাগুলো। তাদের পিঠে মোট 13টি কাঁটা থাকে। এই কাঁটার ভেতরে রয়েছে শক্তিশালী বিষ।
কেউ যদি ভুল করে স্টোনফিশের উপর পা দেয় তাহলে কাঁটাগুলো ত্বকে ঢুকে বিষ ছেড়ে দেয়। এই বিষের কারণে তীব্র ব্যথা, ফুলে যাওয়া, বমি ভাব এবং কখনো কখনো শ্বাস নিতে কষ্ট হতে পারে। বিষটি শরীরের স্নায়ু ও হৃৎপিণ্ডে প্রভাব ফেলে, তাই দ্রুত চিকিৎসা নেওয়া খুব জরুরি। তবে বর্তমানে স্টোনফিশের দংশনে দুর্ঘটনা খুব কম ঘটে। যেখানে স্টোনফিশ বেশি পাওয়া যায়, যেমন ইন্দো প্যাসিফিক অঞ্চল, উত্তর অস্ট্রেলিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া, সেখানকার হাসপাতালগুলো প্রস্তুত থাকে। ডাক্তাররা সাধারণত আক্রান্ত পা গরম পানিতে ডুবিয়ে রাখে। এতে বিষের প্রভাব কমে এবং ব্যথা উপশম হয়। গুরুতর ক্ষেত্রে বিশেষ ওষুধও ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা স্টোনফিশের বিষ নিয়ে গবেষণা করেন, কারণ এই বিষের কিছু উপাদান ভবিষ্যতে মানুষের চিকিৎসায় কাজে লাগতে পারে, যেমন রক্তচাপ নিয়ন্ত্রণ বা ব্যথা কমানোর কাজে। তাই সমুদ্রে নামার সময় কিছু সাবধানতা মেনে চলা দরকার। পানিতে হাঁটার সময় ওয়াটার শু পরা উচিত। পা টেনে টেনে হাঁটা ভালো, জোরে পা ফেলা ঠিক নয় এবং সতর্কতামূলক নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে। স্টোনফিশ মানুষকে আক্রমণ করে না, তারা শুধু নিজেদের রক্ষা করার জন্য বিষ ব্যবহার করে। তাই তাদের সম্পর্কে জানলে এবং সাবধান থাকলে সমুদ্র ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক হয়। এবার একটি মজার তথ্য জানা যাক। স্টোনফিশ পানি ছাড়াও প্রায় 24 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। স্টোনফিশের শরীরে একটি পিচ্ছিল আবরণ থাকে, এর ফলে পানির বাইরে থাকলেও তারা কিছু সময় শ্বাস নিতে পারে। এই আবরণ তাদের গিলস শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে। এছাড়া স্টোনফিশের শরীরের কাজ খুব ধীর গতির, তাই তাদের বেশি অক্সিজেনের প্রয়োজন হয় না। এই কারণেই তারা কম জোয়ারের সময় যখন পানি সরে যায় তখনও কিছু সময় বেঁচে থাকতে পারে। এভাবেই প্রকৃতি স্টোনফিশকে কঠিন পরিবেশে টিকে থাকার বিশেষ ক্ষমতা দিয়েছে। তো বন্ধুরা, তোমরা আজকে জানলে স্টোনফিশ সম্পর্কে। আবার দেখা হবে নতুন কোনো কৌতূহল নিয়ে। মোমো, তুমি কি পেঙ্গুইন উড়াচ্ছ? হ্যাঁ প্রফেসর কোকো। পেঙ্গুইন তো উঠতে পারে না, তবে পেঙ্গুইন দারুণ সাঁতার কাটতে পারে। কিন্তু পেঙ্গুইন উঠতে পারে না কেন? চলো জেনে আসি পেঙ্গুইন উঠতে পারলে কেমন হতো। ভাবো তো, তুমি দাঁড়িয়ে আছো অ্যান্টার্কটিকার বরফে ঢাকা উপকূলে। চারিদিকে কনকনে ঠান্ডা বাতাস বইছে, মাটি ঢাকা সাদা বরফে, আর সামনে শত শত পেঙ্গুইন হেলে দুলে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। পেঙ্গুইনরা দারুণ সাঁতারু, কিন্তু এবার কল্পনা করো একেবারে অসম্ভব কিছু। একটি পেঙ্গুইন তার ডানা মেলে ধরল, লাফ দিল আর উড়ে গেল আকাশে। সেটা হবে অবিশ্বাস্য। আর এর পেছনে রয়েছে একটি খুব ভালো কারণ। পেঙ্গুইন আসলে ওড়ার জন্য তৈরি নয়। একটি পেঙ্গুইন যদি উড়তে চায় তাহলে তাকে লক্ষ লক্ষ বছরের বিবর্তনকে উল্টে দিতে হবে। যে পাখিরা উড়তে পারে তাদের হাড় হয় হালকা ও ফাঁপা, কিন্তু পেঙ্গুইনের হাড় ভারী ও ঘন। এই ভারী হাড় তাদের গভীর পানিতে ডুব দিতে সাহায্য করে। হাড় যদি হালকা হতো তাহলে ওরা সহজ হতো, কিন্তু গভীর পানিতে ডুব দেওয়া খুব কঠিন হয়ে যেত। এবার আসি ডানার কথায়। পেঙ্গুইনের ডানা ছোট, শক্ত এবং বৈঠার মতো। এগুলো বাতাস ঠেলার জন্য নয়, বরং পানি ঠেলার জন্য তৈরি। উঠতে হলে তাদের ডানাকে হতে হতো লম্বা, নমনীয় এবং বিশেষ পালকে ঢাকা, যা আকাশে ওড়ার জন্য প্রয়োজন। এরপর আছে শরীরের চর্বি। পেঙ্গুইনরা খুব ঠান্ডা জায়গায় বাস করে, তাই তাদের শরীরে মোটা চর্বির স্তর থাকে, যা তাদেরকে গরম রাখে। কিন্তু এই চর্বি শরীরকে ভারী করে তোলে। উড়ার জন্য তাদের শরীর হালকা হতে হতো, ফলে এই চর্বির অনেকটাই হারাতে হতো, আর তখন অ্যান্টার্কটিকার ঠান্ডায় বেঁচে থাকাই কঠিন হয়ে যেত। এছাড়াও তাদের হৃৎপিণ্ড ও ফুসফুসকে খুব দ্রুত অক্সিজেন সরবরাহ করার মতো করে বদলাতে হতো। বুকের আকার থেকে শুরু করে লেজের দৈর্ঘ্য, পুরো শরীরের গঠনই বদলে যেত, যাতে তা বাতাসে চলার উপযোগী হয়। সংক্ষেপে বলতে গেলে পেঙ্গুইনকে একেবারে নতুন ধরনের পাখিতে পরিণত হতে হতো, যে পাখি সমুদ্রের চেয়ে আকাশেই বরং বেশি উপযুক্ত। তাই উঠতে পারা পেঙ্গুইন আসলে আজকের পরিচিত পেঙ্গুইন হতো না। তবে হ্যাঁ,
উঠতে পারলে তারা লেপার্ড সিলের মতো শত্রুদের হাত থেকে পালাতে পারত এবং আলবাট্রসের মতো অনেক দূর ভ্রমণও করতে পারত। এমনটা হলে দেখা যেত অ্যান্টার্কটিকার আকাশ জুড়ে পেঙ্গুইনরা উড়ে বেড়াচ্ছে। কিন্তু এর মূল্য দিতে হতো অনেক বড়। হালকা শরীর আর দুর্বল ডানা মানে ধীর সাঁতার, অল্প গভীরে ডুব দেওয়া এবং খাবার ধরতে বেশি কষ্ট। পেঙ্গুইনরা আজ এত দক্ষ মাছ শিকারী কারণ তারা অসাধারণ সাঁতারু, যা লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফল। এই ক্ষমতা হারালে তারা টিকেই থাকতে পারত না। তাই আকাশে হয়তো একটি নতুন পাখি যোগ হতো, কিন্তু সমুদ্র হারিয়ে ফেলতো তার সেরা সাঁতারুদের একজন। আমরা এখনো নিশ্চিত না পেঙ্গুইনরা কখনো উঠতে পারত কি না। গবেষণার তথ্য সম্পূর্ণ নয়। প্রায় 6,10,00,000 বছর আগে নিউজিল্যান্ডের প্রাচীন উপকূলে বাস করত প্রথম পরিচিত পেঙ্গুইন, ওয়াইমানু ম্যানারিঙ্গি। এর উচ্চতা ছিল প্রায় 1 মিটার। এর ডানা ছিল দীর্ঘ ও শক্ত, আর ঠোঁট ছিল সরু ও লম্বা। উঠতে পারত না, কিন্তু ডুব দেওয়াই ছিল খুবই দক্ষ। এ থেকেই আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বুঝতে পারি। পেঙ্গুইনরা খুব আগেই উড়া ছেড়ে দিয়েছিল। এটা কোনো দুর্ঘটনা ছিল না। তারা ইচ্ছাকৃতভাবেই আকাশের বদলে সমুদ্রকে বেছে নিয়েছিল। পেঙ্গুইন যদি উঠতে পারত, দৃশ্যটা হয়তো খুব সুন্দর হতো। কিন্তু তাহলে আমরা আজকের এই অসাধারণ পেঙ্গুইনদের পেতাম না। কখনো কখনো মাটিতে পা রেখেই এগিয়ে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমান উপায়। বন্ধুরা, তোমরা আজকে জানলে পেঙ্গুইন সম্পর্কে। আবার দেখা হবে নতুন কোনো কৌতূহল নিয়ে। তুমি কি ঠিক আছো মোমো? ভয় পাওনি তো দাদু ভাই? এটা কি ছিল প্রফেসর কোকো? সব কিছু এমন কেঁপে উঠলো কেন? এটাকে ভূমিকম্প বলে মোমো। ভূমিকম্প? হ্যাঁ, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্প কেন হয় প্রফেসর কোকো? এর পেছনে অনেক কারণ আছে। এসো তোমাকে বুঝিয়ে বলি ভূমিকম্প কেন হয় আর কিভাবে ভূমিকম্প থেকে বাঁচতে হবে। পৃথিবীর ওপরের অংশটা ঠিক যেন একটা বিশাল জিগসো পাজল। পুরোটা কিন্তু একসাথে যুক্ত নয়, বরং প্রায় 20টি বড় বড় ভাগে বিভক্ত। এই ভাগগুলোকেই বলে টেকটনিক প্লেট। এরা খুব ধীরে ধীরে নড়ে, তাই আমরা টের পাই না। কিন্তু যখন দুটি প্লেট একে অপরকে ধাক্কা দেয়, চাপ সৃষ্টি করে বা একে অপরের পাশ ঘেঁষে এগিয়ে যায়, তখনই ঘটে ভূমিকম্প। প্লেটগুলো যে স্থানে এসে পরস্পরের সাথে ঘর্ষণ সৃষ্টি করে, সেই স্থানটাকেই বলা হয় ফল্ট বা ফল্ট প্লেন। ভূমিকম্প প্রায়ই হয়, কিন্তু বেশিরভাগই এত ছোট যে আমরা অনুভবই করতে পারি না। কিছু কিছু আবার এত শক্তিশালী হয় যে অনেক দূর থেকে অনুভব করা যায়। ভূমিকম্পের 3টি প্রধান ধরন আছে। কনভার্জেন্ট বাউন্ডারি, সংঘর্ষ সীমান্ত। প্লেটগুলো একে অপরের দিকে চাপ দেয়। চাপ ধীরে ধীরে বাড়তে বাড়তে একসময় ভেঙে যায়, আর তখনই বুম, তীব্র ভূমিকম্প হয়। এই ধরনের ধাক্কা থেকে পাহাড় তৈরি হতে পারে। ডাইভার্জেন্ট বাউন্ডারি, বিচ্ছিন্ন সীমান্ত। প্লেটগুলো একে অপরের থেকে দূরে সরে যায়, তখন জমিতে ফাটল তৈরি হয় আর নিচের গলিত শিলা বা লাভা ওপরে উঠে আসে, ফলে ছোট ছোট ভূমিকম্প ঘটে। ট্রান্সফর্ম ফল্ট, স্লাইডিং সীমান্ত। প্লেটগুলো পাশ ঘেঁষে একে অপরকে ছাড়িয়ে যায়। অনেক সময় রুক্ষ প্রান্তগুলো আটকে থাকে, আর হঠাৎ ছুটে গেলে শক্তিশালী স্ট্রাইক স্লিপ ভূমিকম্প হয়। মাটির নিচে যেখানে প্রথম পাথর ভেঙে যায়, সেটাই হলো হাইপোসেন্টার বা ফোকাস। আর তার ঠিক ওপরে জমির যে বিন্দুতে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়, সেটাই হলো এপিসেন্টার। বিজ্ঞানীরা ভূমিকম্পের সব ধরনের কম্পন মাপতে সিসমোগ্রাফ ব্যবহার করেন। ভূমিকম্পের সময় যদি হঠাৎ মাটি কাঁপতে শুরু করে, ভয় পাওয়া যাবে না। শান্ত থাকতে হবে এবং মনে রাখতে হবে 3টি জরুরি নিয়ম: ড্রপ, কাভার, হোল্ড অন। ড্রপ, সাথে সাথে হাত এবং হাঁটু ভাঁজ করে নিচে বসে যেতে হবে, যাতে ভারসাম্য বজায় থাকে এবং পড়ে যাওয়ার ঝুঁকি কমে। কাভার,
কাছাকাছি কোনো টেবিল বা মজবুত আসবাব থাকলে তার নিচে চলে যেতে হবে। সেখানে থেকে মাথা ও ঘাড় দুহাত দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে ওপরের দিক থেকে কিছু পড়লেও আঘাত না লাগে। হোল্ড অন, আসবাবটি নড়ে গেলেও বা কেঁপে উঠলেও সেটি ধরে রাখতে হবে এবং কম্পন পুরোপুরি না থামা পর্যন্ত সেই অবস্থাতেই থাকতে হবে। যদি আশেপাশে কোনো আসবাবের নিচে যাওয়ার সুযোগ না থাকে, তাহলে যেখানে আছো সেখানেই থাকতে হবে। ভূমিকম্পের পরে কম্পন থামলে আগে নিজে ঠিক আছো কি না দেখবে, তারপর খেয়াল করবে কাছের মানুষদের সাহায্য লাগছে কি না, ঘরবাড়ি নিরাপদ আছে কি না দেখে নেবে। আর একটা বিষয়, ভূমিকম্পের পর আফটার শক আসতে পারে, তাই সতর্ক থাকবে। ড্রপ, কাভার আর হোল্ড অন আমার একদম মনে থাকবে। মনে রেখো বন্ধুরা, যে কোনো অদ্ভুত পরিস্থিতিতে ভয় না পেয়ে মাথা ঠান্ডা রেখে জেনে শুনে সিদ্ধান্ত নিলে সব কিছুই সহজ হয়ে যায়। আবার দেখা হবে নতুন কৌতূহল নিয়ে।